হ্যালো স্টুডেন্টস, বাইরে নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেকেন্ড এসএলএসটি 2025 বায়োলজিক্যাল সায়েন্স 9-10 লেভেলে তোমরা যারা ডেমো ক্লাসের জন্য চিন্তা করছো তাদের জন্য বিভিন্ন ডেমো টপিক আমি আপলোড করছি বা ভিডিও করে আমি প্রধানত আপলোড করছি। দেখো, প্রথমেই ক্লাস 9-এর বিভিন্ন বিষয়ে আমি আলোচনা করেছি, অর্থাৎ ক্লাস 9-এর সিলেবাসে যে সমস্ত টপিকগুলো আছে সিকোয়েন্সিয়ালি আমি 3টে ভিডিওতে সমস্ত বিষয়ে আলোচনা করেছি, যেগুলো ডেমো দেওয়ার মতো উপযুক্ত, প্রধানত সেই টপিকগুলো আলোচনা করেছি। তো এবার আমি শুরু করছি ক্লাস 10-এর ডেমো দেওয়ার মতো উপযুক্ত টপিক, মোট 3টে ভিডিওতে। আবার ক্লাস 10-এর সমস্ত টপিক যেগুলো ডেমো দেওয়া যায়, তো সেরকম টপিকগুলো আমি সিকোয়েন্সিয়ালি আলোচনা করব। এবং এই প্রসঙ্গে বলি যে আমি যে টপিকগুলো ডেমো হিসাবে দিচ্ছি সেগুলো তোমরা দেখবে, তোমাদের যদি সুইটেবল মনে হয় কোনো একটা পার্টিকুলার টপিক তোমরা চয়েস করবে। এর সাথে সাথে ডেমো ক্লাসে মোস্ট প্রবাবলি তোমরা খুব বেশি সময় পাবে না। দেখো, যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম যে যে টপিক তুমি ডেমো হিসাবে চয়েস করছো সেটাকে কিন্তু তোমাকে ভালো করে প্রিপারেশান নিতে হবে, এমনকি সেটাকে এইচএস লেভেল তার সঙ্গে সঙ্গে বিএসসি এবং গ্র্যাজুয়েশন লেভেলে সেই টপিক একদম ডিটেলসে পড়ে যাবে। ধরো যাক তুমি সেল ডিভিশন ডেমো হিসাবে চয়েস করেছো, সুতরাং সেল ডিভিশন একদম তোমাকে কংক্রিট নলেজ নিয়ে যেতে হবে আপ টু এমএসসি লেভেল পর্যন্ত। তো যেহেতু তুমি কংক্রিট নলেজ নিয়ে নিচ্ছ বা সম্পূর্ণ তুমি নলেজ তোমার ডেমো টপিকে নিয়ে নিচ্ছ, তো সেই জন্য যদি কোনো রকম টাইম মেনশন যদি না করা হয়, তোমাকে যদি না বলা হয় যে আপনি 2 থেকে 3 মিনিটের মধ্যে ডেমো দিন, তাহলে কিন্তু তোমার ডেমো দিতে অতটা অসুবিধা হবে না। কিন্তু যদি টাইম যদি মেনশন করে দেওয়া হয় তাহলে কিন্তু তোমার ডেমো দিতে একটু প্রবলেম হবে। যদি বলা হয় যে 3 মিনিট বা 2 মিনিটের মধ্যে আপনি কোনো একটা পার্টিকুলার টপিক বুঝিয়ে দেন, তো এক্ষেত্রে কিন্তু টাইম মেনশন করে দিলে সেটাই ডেমো দেওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে যাবে, এবং সেই জন্য খুব কম সময়ে বিভিন্ন বিষয়গুলো তোমরা কীভাবে ডেমনস্ট্রেট করবে সেটাই আমি প্রধানত আলোচনা করছি। তোমাকে যদি এরকম বলা হয় যে আপনি 1 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে কোনো একটা টপিক বুঝিয়ে দেন, দেখো ইন্টারভিউ এমন একটা ব্যাপার যেখানে সমস্ত রকমের সিচুয়েশান তোমাকে হ্যান্ডেল করতে হবে। টাইম তোমাকে যদি মেনশন করে না দেয়, আমি আবারও বলছি, সেক্ষেত্রে তোমার ডেমো দেওয়াটা সুবিধাজনক, কারণ তুমি কোনো একটা পার্টিকুলার টপিক ভালোভাবে পড়ে যাচ্ছ, সেটাকে তুমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে আসতে পারবে। কিন্তু টাইম যদি মেনশন করে দেয় তাহলে কিন্তু ডেমো দেওয়াটা একটু চাপের হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে যদি বলে দেয় যে ডেমো দিতে, তাহলে এই শর্ট টাইমের মধ্যে কিন্তু তোমাকে ডেমো দিয়ে আসতে হবে। এবং এই শর্ট টাইমের মধ্যে যেটা আমি তোমাদেরকে বারবার বলছি, যে স্টুডেন্টসের সঙ্গে ইন্টারাকশান তুমি কেমনভাবে করো, তার সঙ্গে সঙ্গে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তার সাথে সাথে তোমার বোঝানোর ক্ষমতা, তুমি কিভাবে ছবি আঁকছো, এই সব কিছু কিন্তু শর্ট টাইমের মধ্যে বুঝিয়ে দিয়ে আসতে হবে। গুড মর্নিং স্টুডেন্টস, আগের দিনে আমরা চলন সম্পর্কে পড়েছিলাম এবং চলনের বিভিন্ন রকমের টাইপ বা প্রকারভেদ সম্পর্কে পড়েছিলাম। আচ্ছা, ন্যস্টিক চলন কাকে বলে বলতে পারবে? একদম, ন্যস্টিক চলন হচ্ছে উদ্দীপকের তীব্রতা অনুযায়ী প্রধানত উদ্ভিদঙ্গের যে চলন হয়, তো তাকেই আমরা বলবো ন্যস্টিক চলন। তাহলে আজকে আমরা যেটা পড়বো টপিক হিসাবে, তো সেটি হলো ট্রপিক চলন। তো ট্রপিক চলন তাহলে কাকে বলে? ট্রপিক চলন হচ্ছে উদ্দীপকের গতিপথ অনুযায়ী প্রধানত উদ্ভিদঙ্গের যে চলন হয়, তো তাকেই আমরা বলবো ট্রপিক চলন। দেখো, চলন প্রধানত কি, চলন আর গমনের মধ্যে কি পার্থক্য, কেউ একজন বলো। একদম সঠিক বলেছে, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, তো সেটাই হলো গমন। কিন্তু এক জায়গায় স্থির রেখে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করা, তো তাকেই আমরা বলবো চলন। যেমন উদ্ভিদ এক জায়গাতে স্থির থাকে এবং এক জায়গায় স্থির থেকে সে তার অঙ্গ প্রত্যঙ্গ মানে মূল, কাণ্ড, পাতা ইত্যাদিকে সঞ্চালন করে, তো একেই আমরা বলবো চলন। তো এই যে ট্রপিক চলন আছে, ট্রপিক চলন প্রধানত উদ্দীপকের গতিপথ অনুসারে সম্পন্ন হয়। তাহলে এক্ষেত্রে এই যে উদ্দীপক কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। তো উদ্দীপকের গতিপথ অনুযায়ী প্রধানত উদ্ভিদের ট্রপিক চলন সম্পন্ন হয়। আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে এই ট্রপিক চলন প্রধানত কোন হরমোন নিয়ন্ত্রণ করে? অক্সিন হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। কিভাবে করে এটা সম্পর্কে আমরা পরে যখন উদ্ভিদ হরমোন পড়বো সেই সম্পর্কে পড়বো। দেখো, এই যে উদ্দীপকের কথা বললাম, এই উদ্দীপক কিন্তু 3 ধরনের হতে পারে। কীরকম, একটু ছবি আঁকার চেষ্টা করছি। দেখো, ধরে রাখো এটা মাটি আছে, সুতরাং এক্ষেত্রে এটা ধরে রাখো মাটি আছে এবং মাটিতেই তো প্রধানত উদ্ভিদ থাকে। তাহলে এই মাটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো উদ্দীপক থাকে, একটি হচ্ছে জল এবং আর একটা হলো অভিকর্ষ বল। ঠিক আছে, অভিকর্ষ বল কাকে বলে? প্রধানত পৃথিবী যে কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তো তাকেই বলে অভিকর্ষ। আর মহাকর্ষ কাকে বলে? মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করে, তো তাকেই আমরা বলবো মহাকর্ষ। তাহলে এই যে অভিকর্ষ বল, এটা কিন্তু পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ থাকে। পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে যে কোনো বস্তুকে আকর্ষণ করে।
এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দীপক আছে এবং সেটি হলো সূর্যের আলো। আমরা প্রত্যেকেই জানি যে উদ্ভিদ দেহে আলোর ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন একটা উদ্ভিদের প্রধানত মূল, দেখো মূল প্রধানত কোন দিকে বৃদ্ধি পায়? মূল প্রধানত এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাটির দিকে প্রধানত উদ্ভিদের মূলের বৃদ্ধি হয়। তাহলে উদ্ভিদের মূলের বৃদ্ধি প্রধানত জল এবং অভিকর্ষ বলের দিকে হয়। তাহলে মূলের চলন কি? মূলের চলন হচ্ছে পজিটিভ অভিকর্ষজ চলন, সুতরাং এটাকে বলা হচ্ছে পজিটিভ জিওট্রপিক চলন। ঠিক আছে, এটাকে কি বলবো আমরা? পজিটিভ জিওট্রপিক চলন। এবং যেহেতু জলের দিকে বৃদ্ধি পাচ্ছে সেই জন্য এটাকে বলা হচ্ছে পজিটিভ হাইড্রোট্রপিক চলন। হাইড্রো কথার মানে হচ্ছে জল, তাহলে জলের দিকে যেহেতু মূলের চলন হচ্ছে সেই জন্য এটাকে আমরা বলবো পজিটিভ হাইড্রোট্রপিক চলন। আর আলো কোন দিকে আছে? দেখো মূলের একদম বিপরীত দিকে প্রধানত আলো আছে, সুতরাং উদ্ভিদের যে মূলের চলন এটা কিন্তু নেগেটিভ ফটোট্রপিক। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলবো? নেগেটিভ ফটোট্রপিক। তার মানে উদ্ভিদাঙ্গের চলন যখন অভিকর্ষ বলের দিকে হয় তখন তাকে আমরা বলবো পজিটিভলি ফটোট্রপিক চলন, এবং তার সঙ্গে সঙ্গে জলের দিকে যদি হয় তখন তাকে আমরা বলবো পজিটিভলি হাইড্রোট্রপিক চলন। আর যদি আলোক উৎসের বিপরীত দিকে হয় মূলের চলন, তো তখন তাকে আমরা বলবো নেগেটিভলি ফটোট্রপিক চলন। আমরা কাণ্ডতে চলে যাব। দেখো কাণ্ডের ক্ষেত্রে কি হচ্ছে? কাণ্ডের বৃদ্ধি প্রধানত কি হয়? আলোর দিকে হয়, সুতরাং এক্ষেত্রে আমরা কাণ্ডতে চলে আসছি। দেখো এবার দেখো এরপর আমরা কাণ্ডতে চলে আসবো। তাহলে কাণ্ডের বৃদ্ধি প্রধানত কোন দিকে হয়? কাণ্ডের বৃদ্ধি প্রধানত আলোর দিকে হয়। যেহেতু কাণ্ডের বৃদ্ধি প্রধানত আলোর দিকে হচ্ছে, তাহলে কাণ্ডের বৃদ্ধি কি হবে? অবশ্যই পজিটিভলি ফটোট্রপিক হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি বলবো? এটাকে আমরা পজিটিভলি ফটোট্রপিক বলবো। কিন্তু কাণ্ডের বৃদ্ধি কিন্তু জল এবং তার সঙ্গে সঙ্গে অভিকর্ষ বলের বিপরীত দিকে হচ্ছে, তাহলে কাণ্ড বা পাতার বৃদ্ধি এক্ষেত্রে নেগেটিভ হাইড্রোট্রপিক চলন এবং তার সঙ্গে সঙ্গে নেগেটিভ জিওট্রপিক চলন। ঠিক আছে, তাহলে এইভাবেই প্রধানত উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রিত হয়। এখানে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে শ্বাসমূল। আমরা জানি যে ম্যানগ্রোভ যে সমস্ত উদ্ভিদ আছে, তো ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল থাকে। প্রধানত ম্যানগ্রোভ অরণ্যে খনিজ লবণের আধিক্যের জন্য উদ্ভিদের মূলগুলো প্রধানত মাটির উপরে উঠে আসে। তো এই শ্বাসমূল, দেখো এই ক্ষেত্রে যে শ্বাসমূল থাকে, তো শ্বাসমূল যদি হয় তাহলে শ্বাসমূল কোন দিকে বৃদ্ধি পাচ্ছে? শ্বাসমূল প্রধানত জলের বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এগুলো হলো শ্বাসমূল। তাহলে শ্বাসমূলের চলন কেমন হবে কেউ বলতে পারবে? শ্বাসমূলের চলন তাহলে কেমন হবে? একদম সঠিক বলেছ, শ্বাসমূলের চলন কিন্তু এক্ষেত্রে নেগেটিভলি হাইড্রোট্রপিক হবে, এটা এক্সেপশন। ঠিক আছে, তাহলে শ্বাসমূলের চলন কেমন হবে? নেগেটিভ হাইড্রোট্রপিক চলন। এবং শ্বাসমূলের মধ্যে অসংখ্য নিউমাটোফোর থাকে, যার সাহায্যে উদ্ভিদ অক্সিজেন প্রধানত গ্রহণ করতে পারে বা শ্বাসবায়ুর আদান প্রদান করতে পারে। তো এই বিষয়গুলোই প্রধানত তোমাদের ট্রপিক চলনে পড়তে হবে। আরও একটা কোয়েশ্চেন্স তোমাদেরকে জিজ্ঞেস করি, এই যে পাতার যে চলন বা উদ্ভিদের যে শাখা প্রশাখার চলন, এগুলো তাহলে কোন ধরনের চলন হবে? একদম সঠিক বলেছ, এগুলো প্রধানত ট্রান্সভার্সলি ফটোট্রপিক হবে। তাহলে পাতার চলন কেমন হবে? ট্রান্সভার্সলি ফটোট্রপিক। ঠিক আছে, ট্রান্সভার্স ফটোট্রপিক চলন। কারণ কি? কারণ এই যে পাতা এবং শাখা প্রশাখার বৃদ্ধি প্রধানত আলোর দিকে তির্যকভাবে বৃদ্ধি পায়। তাহলে কোনো অঙ্গের বৃদ্ধি যখন এক্ষেত্রে উদ্দীপকের দিকে তির্যকভাবে বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে তাদের চলনকে আমরা বলবো কি? ট্রান্সভার্স চলন। যেমন পাতার চলন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সভার্স ফটোট্রপিক। আবার উদ্ভিদের যে মূলের যে শাখা প্রশাখা আছে, তো মূলের শাখা প্রশাখাও কিন্তু কোন ধরনের চলন হবে? একদম সঠিক, ট্রান্সভার্সলি হাইড্রোট্রপিক বা ট্রান্সভার্সলি জিওট্রপিক চলন। তাহলে আমরা ট্রপিক চলন সম্পর্কে দেখলাম। এর পরের দিন আমরা পড়ব ন্যাস্টিক চলন, অর্থাৎ উদ্দীপকের তীব্রতা অনুযায়ী উদ্ভিদ অঙ্গের যে চলন হয়। থ্যাংক ইউ, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। এবারে আরও একটা টপিক আমি প্রধানত তোমাদেরকে ডেমো দিয়ে দেখাবো। তোমরা অনেকেই আমাকে বলছিলে যে স্যার উদ্ভিদ হরমোনের মধ্যে অক্সিন হরমোন যদি ডেমো টপিক হিসাবে চয়েস করি তাহলে কেমন হবে। সুতরাং আমি এবার তোমাদেরকে দেখাবো যে অক্সিন, এটাকে তোমরা যদি ডেমো টপিক হিসাবে চয়েস করো তাহলে কিভাবে এটা সম্পর্কে তোমাদেরকে আলোচনা করতে হবে, অর্থাৎ অক্সিন হরমোন সম্পর্কে আলোচনা করতে হবে। আমি আবারও বলছি, সেই সমস্ত টপিকগুলোই প্রধানত আমি লিখছি বা করার চেষ্টা করছি যেগুলো ডেমো দেওয়ার মতো উপযুক্ত। তোমরা কিন্তু তোমাদের চয়েস মতো টপিককে সিলেক্ট করে নেবে। তাহলে
তাহলে বৃদ্ধি রোধক কোন কোন হরমোনগুলো আছে? একদম সঠিক বলেছ, ইথিলিন এবং তার সঙ্গে সঙ্গে অ্যাবসাইসিক অ্যাসিড। ইথিলিন প্রধানত ফল পাকাতে সাহায্য করে এবং অ্যাবসাইসিক অ্যাসিড প্রধানত উদ্ভিদের জরা আর বৃদ্ধিকে আনয়ন করে। তাহলে এক্ষেত্রে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৃদ্ধি সহায়ক উদ্ভিদ হরমোন, তো আজকে আমরা পড়ব গুরুত্বপূর্ণ উদ্ভিদ হরমোন এবং সেটি হলো অক্সিন হরমোন। সুতরাং আজকের টপিক তোমাদের অক্সিন হরমোন। তো অক্সিন হরমোন কিন্তু প্রথম আবিষ্কৃত হরমোন, ঠিক আছে? তাহলে অক্সিন উদ্ভিদের প্রথম আবিষ্কৃত হরমোন যেটা, তো সেটাই হলো অক্সিন হরমোন। দেখো এই যে অক্সিন হরমোন, এটা কিন্তু প্রকৃতপক্ষে একটা কম্পাউন্ড বা একটা যৌগ। এখন আমাদের মনে হতে পারে যে হরমোন প্রকৃতপক্ষে কি? হরমোন আর কিছুই নয়, এটা কিন্তু এক রকমের রাসায়নিক পদার্থ। তাহলে যেহেতু এটা একটা কম্পাউন্ড বা যৌগ, সুতরাং অবভিয়াসলি এখানে বিভিন্ন রকমের প্রধানত মলিকিউল দিয়ে এটা গঠিত হবে। তাহলে কী কী দিয়ে অক্সিজেন গঠিত হয়? কার্বন, তার সঙ্গে সঙ্গে হাইড্রোজেন, তার সঙ্গে সঙ্গে অক্সিজেন এবং তার সাথে সাথে নাইট্রোজেন। দেখো কার্বন কতগুলো থাকে? 10টা থাকে, হাইড্রোজেন থাকে 9টা, অক্সিজেন থাকে 2টো এবং নাইট্রোজেন প্রধানত একটাই থাকে। তো অক্সিন হরমোন তাহলে একটা নাইট্রোজেনযুক্ত হরমোন। এটা খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। অক্সিন হরমোন হলো নাইট্রোজেনযুক্ত হরমোন। এরকম বিভিন্ন রকমের এই যে হরমোন, এটা প্রাকৃতিক হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের কৃত্রিম উদ্ভিদ হরমোনও হতে পারে, বা অক্সিন কৃত্রিম হতে পারে। প্রাকৃতিক যেমন হতে পারে, তার সঙ্গে সঙ্গে অক্সিন হরমোন কিন্তু কৃত্রিম হতে পারে। কৃষিকার্যে বিভিন্নভাবে এই কৃত্রিম অক্সিন হরমোন যেমন 2,4-D, তার সঙ্গে সঙ্গে ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এগুলোকে সব ব্যবহার করা হয়। অক্সিন হরমোন আছে, অক্সিন হরমোনের রাসায়নিক নাম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এবার আমরা দেখব অক্সিন হরমোন প্রধানত কি কাজ করে। দেখো অক্সিন হরমোনের প্রথম যে কাজ, তো সেটা হচ্ছে কোষের বৃদ্ধি। আমরা জানি যে কোষ বিভাজনের আগে অবশ্যই কিন্তু কোষকে বৃদ্ধি পেতে হবে। তো কোষের বৃদ্ধিতে প্রধানত অক্সিন সাহায্য করে। বিষয়টা কীরকম? ধরে রাখো এরকম একটা সেল আছে, এরকম একটা কোষ আছে, এবং এই কোষের, এটা যদি উদ্ভিদ কোষ হয় তাহলে অবশ্যই এর মধ্যে কোষ প্রাচীর, কোষ পর্দা থাকবে এবং এই কোষের বৃদ্ধিতে প্রধানত অক্সিন সাহায্য করে। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই বৃদ্ধি কিভাবে সম্পন্ন হয়? প্রধানত অক্সিন দুটো উৎসেচককে সক্রিয় করে। কী কী উৎসেচককে সক্রিয় করে? অক্সিন প্রধানত সেলুলোজ উৎসেচককে সক্রিয় করে। কোষ প্রাচীরের মধ্যে সেলুলোজ থাকে, সেই জন্য সেলুলোজ উৎসেচককে সক্রিয় করে। এবং এক্সপ্যানসিন যেটা কোষের বৃদ্ধিতে সাহায্য করে, তো সেই এক্সপ্যানসিন উৎসেচককে অক্সিন সক্রিয় করে এবং তার ফলে কোষের প্রধানত বৃদ্ধি হয়। এছাড়া অক্সিন আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করে, তো সেটি হলো কোষের বিভাজনকে নিয়ন্ত্রণ করে। তাহলে কোষের যে বিভাজন হবে, একটা কোষ থেকে অনেকগুলো কোষ তৈরি হবে, তার সঙ্গে সঙ্গে কোষের বিভেদনকে অক্সিন নিয়ন্ত্রণ করে। কেমন? যেমন ক্যাম্বিয়াম, তো ক্যাম্বিয়াম হচ্ছে একটা গৌণভাজক কলা, আমরা জানি। তো ক্যাম্বিয়াম থেকে প্রধানত জাইলেম এবং ফ্লোয়েম তৈরি করতে অক্সিন কিন্তু সাহায্য করে। অক্সিন কিভাবে কোষের বিভাজনে সাহায্য করে? কোষের মধ্যে এই যে ক্রোমোজোম থাকে বা ডিএনএ থাকে, একটা কোষের নিউক্লিয়াস আছে, তাহলে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে এবং এই ডিএনএর পরিমাণ কিন্তু অক্সিন বাড়িয়ে দিতে সাহায্য করে। তাহলে এক্ষেত্রে নিউক্লিয়াস আছে এবং নিউক্লিয়াসের মধ্যে প্রচুর পরিমাণে ডিএনএর পরিমাণ বাড়িয়ে দেয়। দেখো কোষের বিভাজনের জন্য অবশ্যই কিন্তু ডিএনএর পরিমাণকে বৃদ্ধি পেতে হবে। স্বাভাবিক কোষে অর্থাৎ ডিপ্লয়েড কোনো একটা কোষ আছে, তো এক্ষেত্রে যে ডিএনএর যে পরিমাণ, তো তাকে আমরা 2C দিয়ে প্রকাশ করি। আর যখন এস ফেজ হয় বা সিনথেটিক ফেজ হয়, তখন ডিএনএ রেপ্লিকেশন ঘটে এবং তার ফলে ক্রোমোজোমের মধ্যে ডিএনএর পরিমাণ প্রচুর বেড়ে যায়, তো তাকে আমরা 4C দিয়ে প্রধানত সূচিত করি, কিন্তু ক্রোমোজোম সংখ্যা কিন্তু ঠিক থাকে। তাহলে অক্সিন প্রধানত কোষে ডিএনএর পরিমাণ এক্ষেত্রে কিন্তু পরিমাণকে বাড়িয়ে দেয়। এবং এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ আমরা অক্সিনের কাজ দেখব এবং সেটি হলো অগ্রস্থ প্রকটতা। দেখো উদ্ভিদে প্রধানত 2 ধরনের মুকুল থাকে। আমরা প্রত্যেকেই জানি যে গাছে প্রধানত 2 ধরনের মুকুল থাকে। কি কি মুকুল থাকবে? ধরে রাখো এখানে একটা প্ল্যান্ট আঁকছি, আমি ছবি আঁকছি, তাহলে একদম অগ্রভাগে যে মুকুল থাকে, তো তাকেই আমরা বলবো অগ্রমুকুল। সুতরাং এই যে মুকুল আছে, এটাই হচ্ছে অগ্রমুকুল। আর গাছের এখানে শাখা প্রশাখা আছে, ধরা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি শাখা প্রশাখা আছে, এবং শাখা প্রশাখার এই যে শাখা আছে এবং শাখার একজিলে বা কক্ষে প্রধানত যে মুকুল থাকে, তো তাকেই আমরা বলবো কাক্ষিক মুকুল। ঠিক আছে?
তো অগ্রমুকুল যদি থাকে তাহলে এই অগ্রমুকুল প্রধানত কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে ব্যাহত করে। এবার আমার তোমাদের কাছে প্রশ্ন, অগ্রমুকুল প্রধানত কি কাজ করে? একদম সঠিক বলেছ, অগ্রমুকুল প্রধানত উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। আর কাক্ষিক মুকুল তাহলে কি কাজ করে? কাক্ষিক মুকুল গাছের শাখা প্রশাখা তৈরি করে। কাক্ষিক মুকুল যদি থাকে তাহলে গাছের মধ্যে প্রচুর ব্রাঞ্চ তৈরি হয়। যেগুলো বিশাল লম্বা লম্বা যেসব গাছ দেখবে যে তাদের প্রধানত শাখা প্রশাখা খুব কম হয়, কারণ তাদের অগ্রমুকুল প্রধানত কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে ব্যাহত করে। এবং অগ্রমুকুলের যেহেতু এক্ষেত্রে অগ্রমুকুল কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে ব্যাহত করে, সেই জন্য শাখা প্রশাখা অনেক কম হয়। এবং এই অগ্রমুকুলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অক্সিন হরমোন থাকে। তাহলে এই অক্সিন হরমোনের জন্যই প্রধানত কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত হয়। এবারে আমরা যদি একটা এক্সপেরিমেন্ট করি, ধরা যাক এক্ষেত্রে যে গাছ দেখতে পাচ্ছ, তো এই গাছের আমরা যদি অগ্রমুকুলকে যদি কেটে দিই, তাহলে এক্ষেত্রে আমরা অগ্রমুকুলকে কেটে দিলাম, সুতরাং এই জায়গাতে আমরা কোনো রকম অগ্রমুকুলকে রাখবো না। যদি অগ্রমুকুলকে যদি না রাখি তাহলে এই গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শাখা প্রশাখা তৈরি হবে, কারণ সেক্ষেত্রে কাক্ষিক মুকুলের বৃদ্ধি পাবে। যেহেতু অগ্রমুকুল নেই তাহলে কি হবে? তাহলে অবশ্যই কাক্ষিক মুকুল বৃদ্ধি পাবে। তাহলে গাছের মধ্যে প্রচুর শাখা প্রশাখা তৈরি হবে, কারণ যেহেতু অগ্রমুকুল নেই, তো সেই জন্য এক্ষেত্রে অগ্রমুকুল থেকে যে অক্সিন সেটার কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে ব্যাহত করছে না, এবং তার ফলে কাক্ষিক মুকুল কিন্তু এক্ষেত্রে বেশি পরিমাণে কাজ করছে, এবং সেই জন্য গাছের মধ্যে শাখা প্রশাখা তৈরি হচ্ছে। কিন্তু কিন্তু এই কর্তিত অংশে যদি আমরা অক্সিন দিয়ে দিই, তাহলে এখানে আমরা কি দিয়ে দিলাম? এখানে আমরা যদি অক্সিন যদি আমরা দিয়ে দিই তাহলে আবার কিন্তু গাছের দৈর্ঘ্য ক্রমশ বাড়তে থাকবে, তাহলে উদ্ভিদের দৈর্ঘ্য আবার বৃদ্ধি পাবে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা দেখছি যে অক্সিন প্রধানত উদ্ভিদের বৃদ্ধিতে, দৈর্ঘ্য বৃদ্ধিতে জেনারেলি সাহায্য করে। তো এই যে অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণ, এটা হলো অক্সিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া অক্সিন আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করে, আগের দিন তোমাদেরকে পড়িয়েছিলাম, বলতে পারবে? একদম সঠিক বলেছ, অক্সিনের আরও একটা গুরুত্বপূর্ণ কাজ হলো অক্সিন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। অক্সিন তাহলে কি করবে? অক্সিন প্রধানত ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। তো ট্রপিক চলন মানে কি? তো উদ্দীপকের গতিপথ অনুযায়ী প্রধানত উদ্ভিদ অঙ্গের যে চলন হয়, তো তাকেই আমরা বলবো ট্রপিক চলন। দেখবে একটা অন্ধকার ঘরে তুমি যদি একটা গাছ রেখে দাও এবং সেই ঘরের যদি জানলা তুমি যদি খুলে রেখে দাও, তাহলে গাছের শাখা প্রশাখার বৃদ্ধি ওই জানলার দিকে হবে। কারণ কি? জানলার দিকে উদ্দীপক আছে, মানে আলো আছে। তো কেন সেই দিকে বৃদ্ধি পাচ্ছে? বিষয়টা কীরকম হয় দেখো, ধরা যাক অন্ধকার ঘরে তুমি একটা গাছ রেখে দিয়েছো এবং এই দিকে প্রধানত আলো আছে, তাহলে দেখো এই গাছের শাখা প্রশাখা প্রধানত এই আলোর দিকেই বৃদ্ধি পাবে কিছুদিন পরে। কেন এই ঘটনাটা ঘটে? অর্থাৎ শাখা প্রশাখার বেন্ডিং হয় বা এটা বেঁকে যায়, কেন এই ঘটনাটা ঘটে একটু বোঝার চেষ্টা করছে বল। এই জায়গাতে যে গাছের যে শাখা আছে সেটা এরকম আছে, ঠিক আছে, আলোর সঙ্গে এইভাবে অবস্থান করে আছে। তাহলে যেদিকে আলো থাকে, অক্সিন কিন্তু আলোর প্রতি অত্যন্ত সংবেদনশীল, তো যেদিকে আলো থাকে তার বিপরীত দিকে প্রধানত অক্সিন তৈরি হয়। তাহলে দেখো আলো কোন দিকে আছে? আলো এই দিকে আছে, তাহলে তার বিপরীত দিকে কি হবে? প্রচুর পরিমাণে অক্সিন জমা হবে। এখানে কি হবে? এখানে প্রচুর পরিমাণে অক্সিন জমা হবে। আর যেহেতু অক্সিন জমা হয়েছে তাহলে এই জায়গাকার কোষগুলোর কি হবে? বিভাজন ঘটবে। তাহলে এই দিকের যে কোষগুলো আছে, তো এই কোষগুলো যদি বিভাজিত হয় তাহলে এইভাবে বিভাজিত হচ্ছে, কিন্তু এখানকার কোষগুলো তো অতটা দ্রুত রেটে বিভাজিত হতে পারছে না, এবং তার ফলে শাখা প্রশাখা ক্রমশ আলোর দিকে চলে যাচ্ছে। এবং এইভাবেই অক্সিন কিন্তু প্রধানত উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। তো এগুলোই জেনারেলি অক্সিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এরপরে আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে অক্সিনের অবস্থান। অক্সিন প্রধানত কোথায় থাকে? উদ্ভিদের যে বর্ধনশীল অঙ্গ আছে, অর্থাৎ মূল, কাণ্ড এবং পাতার অগ্রভাগে অক্সিন থাকে, এবং সেই জন্য মূল, কাণ্ড, পাতার ইত্যাদি বৃদ্ধিতে অক্সিন প্রধানত সাহায্য করে। তো এর পরের দিন আমরা আলোচনা করব জিব্বারেলিন এবং তার সঙ্গে সঙ্গে সাইটোকাইনিন। একটা ক্লাস তোমাদেরকে আমি ডেমো দিয়ে দেখাবো, এবং সেটাও কিন্তু এই ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টারে আছে, এবং প্রধানত প্রথম চ্যাপ্টারে প্রাণী হরমোন আছে। তো প্রাণী হরমোন থেকে একটা খুব সুন্দর ডেমো টপিক হতে পারে, এবং সেটা হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। সুতরাং গোনাডোট্রপিক হরমোন তুমি যদি ডেমো টপিক হিসাবে চয়েস করো, তোমাদেরকে দেখাচ্ছে যে কিভাবে এই গোনাডোট্রপিক হরমোন তোমরা ডেমনস্ট্রেট করবে, ঠিক আছে। তো এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, এবং ছবির সাহায্যে তুমি খুব সুন্দরভাবে গোনাডোট্রপিক হরমোন বুঝিয়ে দিয়ে আসতে পারবে অত্যন্ত কম সময়ে, ঠিক আছে। আচ্ছা।
গুড মর্নিং স্টুডেন্টস। আগের দিন আমি পিটুইটারি গ্রন্থি থেকে উৎপন্ন বিভিন্ন ট্রপিক হরমোন সম্পর্কে বলেছিলাম। আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে গোনাড প্রধানত কাকে বলে? একদম সঠিক বলেছো। গোনাড হচ্ছে আমাদের জনন অঙ্গ, তো যার মধ্যে গ্যামেট তৈরি হয়। গ্যামেট হচ্ছে জনন কোষ। তাহলে তুমি বলো পুরুষদের ক্ষেত্রে জনন কোষ কোনটা? একদম সঠিক, শুক্রাণু। এবং স্ত্রীদের ক্ষেত্রে যে জনন কোষ, তো সেটাই হলো ডিম্বাণু। এবং আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে পিটুইটারি গ্রন্থি থেকে প্রধানত বিভিন্ন ট্রপিক হরমোন তৈরি হয়, যেমন সোমাটোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন ইত্যাদি সম্পর্কে বলেছিলাম। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলেছিলাম যে পরের ক্লাসে তোমাদেরকে আমি গোনাডোট্রপিক হরমোন সম্পর্কে ধারণা দেব। তাহলে আজকের টপিক হচ্ছে জিটিএইচ বা গোনাডোট্রপিক হরমোন। এবং এই গোনাডোট্রপিক হরমোন প্রধানত পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে নির্গত হয়। ধরে রাখো এখানে পিটুইটারি গ্রন্থি আছে, সুতরাং পিটুইটারি গ্রন্থির আমরা জানি দুটো খণ্ড থাকে, একটা অগ্রখণ্ড আর একটা পশ্চাৎখণ্ড। সুতরাং এই গোনাডোট্রপিক হরমোন পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে উৎপন্ন হয় এবং পুরুষ আর স্ত্রী উভয় ক্ষেত্রেই কিন্তু এই গোনাডোট্রপিক হরমোন উৎপন্ন হয়। গোনাডোট্রপিক হরমোন তাহলে যার উপর কাজ করে সেটা হচ্ছে গোনাডের বৃদ্ধি এবং ক্ষরণে সাহায্য করে। এই গোনাডোট্রপিক হরমোন প্রধানত দুই ধরনের হয়, একটা হচ্ছে এফএসএইচ হরমোন এবং আরও একটা হরমোন হচ্ছে এলএইচ হরমোন। দেখো এই যে এফএসএইচ হরমোন, এটা প্রধানত পুরুষ এবং স্ত্রী উভয় ক্ষেত্রেই এফএসএইচ হরমোন থাকে। আর এলএইচ হরমোন যেটা আছে এটা প্রধানত স্ত্রীদের ক্ষেত্রে এলএইচ হরমোন বলা হয় এবং পুরুষদের ক্ষেত্রে এই এলএইচ হরমোনকে বলা হয় ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এখন আমরা আলাদা আলাদা করে দেখব যে পুরুষ এবং স্ত্রী দেহে কীভাবে গোনাডোট্রপিক হরমোন কাজ করে। দেখো, প্রথমেই আমরা দেখব পুরুষ দেহে কিভাবে জিটিএইচ হরমোন কাজ করে। তো পুরুষদের ক্ষেত্রে তাহলে গোনাড আমি কি বলেছিলাম? তাহলে পুরুষদের ক্ষেত্রে গোনাড বলেছিলাম শুক্রাশয় বা টেস্টিস। দেখো, পুরুষদের ক্ষেত্রে এই যে শুক্রাশয় আছে, এখানে স্ক্রোটাম নামক থলি থাকে এবং এই স্ক্রোটাম নামক থলির মধ্যে প্রধানত দুটো শুক্রাশয় থাকে। এই শুক্রাশয়ের যদি একটা অংশ আমরা যদি কেটে নিয়ে দেখি তাহলে কি দেখতে পাবো? শুক্রাশয়ের মধ্যে অসংখ্য এরকম টিউবের মতো গঠন থাকে এবং সেই টিউবের মতো গঠনগুলোকেই আমরা বলবো সেমিনিফেরাস টিউবুল। সুতরাং এখানে যে গঠনগুলো থাকে তো এগুলোকে আমরা কি বলবো? সেমিনিফেরাস টিউবুল। এবং সেমিনিফেরাস টিউবুলের মধ্যে অসংখ্য এরকম কোষ থাকে এবং এই সমস্ত কোষগুলোকেই বলা হয় লেডিক কোষ। এই কোষগুলোকে কি বলে? এই কোষগুলোকেই বলা হয় লেডিক কোষ। এখন এই যে গোনাডোট্রপিক হরমোন আছে, গোনাডোট্রপিক হরমোন তাহলে পুরুষদের ক্ষেত্রে বলেছিলাম যে দুই রকম। তো এফএসএইচ হরমোন প্রধানত সেমিনিফেরাস টিউবুলের ওপর কাজ করে। তাহলে দেখো, এফএসএইচ হরমোন সেমিনিফেরাস টিউবুলের ওপর কাজ করে কীভাবে? মনে রাখবে, এখানে এস আছে, এস মানে সেমিনিফেরাস নালিকার ওপর কাজ করে। এই সেমিনিফেরাস নালিকা থেকে শুক্রাণু উৎপন্ন করতে সাহায্য করে, মানে পুরুষ যে গ্যামেট শুক্রাণু, তো সেটা উৎপন্ন করতে সাহায্য করে। সেমিনিফেরাস টিউবুলের মধ্যে শুক্রাণু উৎপাদনের বিভিন্ন স্টেজ থাকে, যেমন স্পারমাটিড, তার সঙ্গে সঙ্গে প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটোজোয়া, এরকম প্রচুর পরিমাণে শুক্রাণু উৎপন্ন করতে সাহায্য করে এই এফএসএইচ হরমোন। এবং শুক্রাণু উৎপন্ন করার যে পদ্ধতি, তো তাকেই বলা হয় স্পারমাটোজেনেসিস। এরপরে দেখো, এই যে আইসিএসএইচ আছে, তো যাকে আমরা বলবো ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, তো এই আইসিএসএইচ লেডিক কোষের ওপর কাজ করে পুরুষ যৌন হরমোন টেস্টোস্টেরন তৈরি করে। এবং এই টেস্টোস্টেরন একদিকে যেমন সেমিনিফেরাস টিউবুলের ওপর কাজ করে, তার সঙ্গে সঙ্গে পুরুষদের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন গলার স্বরের পরিবর্তন, পেশিবহুল দেহ, তাদের জননাঙ্গের বিভিন্ন পরিবর্তন ঘটাতে সাহায্য করে। তাহলে এই টেস্টোস্টেরন যেহেতু একদম যেখানে উৎপন্ন হচ্ছে সেখানেই কাজ করছে, তো সেই জন্যই টেস্টোস্টেরনকে আমরা বলবো লোকাল হরমোন বা এটাকে বলা হয় স্থানীয় হরমোন। সুতরাং আমরা দেখলাম যে পুরুষ দেহে কিভাবে এই জিটিএইচ হরমোন কাজ করে। তো এবার আমরা দেখব যে স্ত্রী দেহে এই গোনাডোট্রপিক হরমোন কিভাবে কাজ করে। দেখো, তাহলে স্ত্রী দেহে যে গোনাড ছিল, তো বা জননাঙ্গ ছিল, তো সেই জননাঙ্গের নাম কি? তো সেই জননাঙ্গের নাম হলো ডিম্বাশয়। ডিম্বাশয়কে ওভারি বলা হয়। আমি একটু ডিম্বাশয়ের ছবি আঁকছি, একদম সিম্পল ডায়াগ্রাম। ধরে রাখো এই যে জায়গা আছে, তো এটাই হচ্ছে ডিম্বাশয়, রাইট? সুতরাং এটা হচ্ছে ডিম্বাশয়। এবং ডিম্বাশয়ের মধ্যে আমরা অসংখ্য ফলিকল দেখতে পাবো। এগুলো সব হচ্ছে ফলিকুলার সেল এবং এই ফলিকল সেলের মধ্যেই কি থাকে? ডিম্বাণু থাকে। তাহলে এখানে যে সেলগুলো থাকে এটা হচ্ছে ফলিকল সেল, আর এই যে অংশটা আছে তো এটাই হচ্ছে ওভাম বা ডিম্বাণু। এখন ফলিকল স্টিমুলেটিং হরমোন প্রধানত এই ফলিকলের ওপর কাজ করে। দেখো, তাহলে এফএসএইচ হরমোন কি কাজ করছে? এই ফলিকলের ওপর কাজ করে। এবং ফলিকলের ওপর কাজ করলে এই যে ফলিকল আছে, এই ফলিকল এবার পরিণত ফলিকল বা গ্রাফিয়ান ফলিকলে পরিণত হয়। তাহলে এক্ষেত্রে এই ফলিকলের আকৃতি বেড়ে যায় এবং এই ফলিকলকে আমরা বলবো গ্রাফিয়ান ফলিকল। এবং এই গ্রাফিয়ান ফলিকল থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ত্রী হরমোন উৎপন্ন হয়, তার নাম হলো ইস্ট্রোজেন।
ইস্ট্রোজেন হরমোন প্রধানত স্ত্রীদের যে সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য যেমন স্তনগ্রন্থির বৃদ্ধি, তার সঙ্গে সঙ্গে ত্বকেতে স্নেহ পদার্থের সঞ্চয় ইত্যাদি করতে সাহায্য করে। দেখো এই যে গ্রাফিয়ান ফলিকল আছে, এই গ্রাফিয়ান ফলিকল প্রধানত কিছুদিন ইস্ট্রোজেন হরমোন তৈরি করার পরে তারপরে এই গ্রাফিয়ান ফলিকলের উপরে বা যে হরমোন কাজ করে তো তার নাম হচ্ছে এলএইচ হরমোন। এলএইচ হরমোনকে প্রধানত লিউটিনাইজিং হরমোনও বলা হয়, কারণ এলএইচ হরমোন কর্পাস লিউটিয়াম তৈরি করতে সাহায্য করে। তো কিভাবে এলএইচ হরমোন কর্পাস লিউটিয়াম তৈরি করতে সাহায্য করে? যে গ্রাফিয়ান ফলিকল আছে, তো গ্রাফিয়ান ফলিকল থেকে প্রধানত ডিম্বাণু বাইরে নির্গত হয়। সুতরাং এক্ষেত্রে দেখতে পাচ্ছি এই যে গ্রাফিয়ান ফলিকল, তো গ্রাফিয়ান ফলিকলের ভিতরে কি বলেছিলাম, একটা ডিম্বাণু থাকে এবং এই ডিম্বাণু গ্রাফিয়ান ফলিকল থেকে বাইরে নির্গত হয় এবং এই কাজে সাহায্য করে এলএইচ হরমোন। এবং এই যে ঘটনা, তো সেই ঘটনাকে আমরা বলবো ওভিউলেশন। এটাকে কি বলা হয়? ওভিউলেশন, বা এটাকে আমরা বলবো ডিম্বাণু নিঃসরণ। এবং যেহেতু ওভিউলেশন ঘটাচ্ছে এলএইচ হরমোন, তো সেই জন্য এলএইচ হরমোনকে বলা হয় ওভিউলেশন ইনডিউসিং হরমোন। এবং তার ফলে যে স্ট্রাকচারটা পড়ে থাকে, গ্রাফিয়ান ফলিকলের যে গঠন পড়ে থাকে, এবং সেই গঠনটার নামই হলো কর্পাস লিউটিয়াম। এবং কর্পাস লিউটিয়াম থেকে আরও একটা গুরুত্বপূর্ণ যৌন হরমোন নির্গত হয়, তার নাম হচ্ছে প্রোজেস্টেরন। এবং প্রোজেস্টেরন প্রধানত গর্ভ অবস্থাকে নিয়ন্ত্রণ করে, এবং সেই জন্যই প্রোজেস্টেরনকে আমরা বলবো প্রেগনেন্সি মেনটেনিং হরমোন। তো এইভাবে স্ত্রী দেহে প্রধানত গোনাডোট্রপিক হরমোন কাজ করে। তাহলে পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে যা সমস্ত হরমোন নির্গত হয় সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। এর পরের দিন আমরা আলোচনা করব পিটুইটারি গ্রন্থির পশ্চাৎখণ্ড থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো হরমোন নির্গত হয়। আচ্ছা তুমি বলো, একদম সঠিক বলেছো, অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন বা অ্যান্টিডায়াবেটিক হরমোন। তাহলে পরের দিন আমরা অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন সম্পর্কে আলোচনা করব। তোমরা সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ। গুড মর্নিং স্টুডেন্টস। আগের দিন আমরা থাইরয়েড গ্রন্থি সম্পর্কে পড়েছিলাম এবং আজকে আমরা পড়ব অগ্নাশয়। আচ্ছা তোমরা কি বলতে পারবে যে মিশ্র গ্রন্থি কাকে বলে? একদম সঠিক বলেছো, যে সমস্ত গ্রন্থির বহিঃক্ষর এবং অন্তঃক্ষর উভয় রকমেরই কাজ করে তো তাকেই আমরা বলবো মিশ্র গ্রন্থি। এবং এরকম কয়েকটা মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। একদম শুক্রাশয় এবং তার সঙ্গে সঙ্গে ডিম্বাশয়, এবং আরও একটা গুরুত্বপূর্ণ মিশ্র গ্রন্থি হলো অগ্নাশয়, এবং অগ্নাশয়কে ইংরাজিতে বলা হয় প্যানক্রিয়াস। খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি অগ্নাশয়। দেখো অগ্নাশয় প্রধানত কোথায় থাকে? আমাদের যে ক্ষুদ্রান্ত থাকে বা স্মল ইন্টেস্টাইন থাকে, এবং স্মল ইন্টেস্টাইনের ডিওডিনাম, যেটা ডিওডিনাম অনেকটা সি আকৃতির এরকম গঠন, এবং ডিওডিনাম অংশে যে পাতার মতো পড়ে থাকে যে মিশ্র গ্রন্থি, তো তাকেই আমরা বলবো অগ্নাশয়। দেখো যদি আমরা ক্ষুদ্রান্তের এরকম ডিওডিনাম আঁকি, একটু তোমাকে আইডিয়া রাখতে হবে। দেখো এই ডিওডিনামে প্রধানত লিভার বা যকৃৎ যেমন উন্মুক্ত থাকে, এটা হচ্ছে লিভার, এবং এই জায়গাতে গল ব্লাডার থাকে, এবং তার সঙ্গে সঙ্গে এই ডিওডিনামে কিন্তু অগ্নাশয় বা প্যানক্রিয়াসও থাকে। তাহলে এটাই হচ্ছে প্রকৃতপক্ষে অগ্নাশয় বা প্যানক্রিয়াসের অবস্থান। মিশ্রগ্রন্থি কেন? কারণ মিশ্রগ্রন্থি মানেই হচ্ছে এটা, কারণ অগ্নাশয় বহিঃক্ষরা যেমন কাজ করে তার সঙ্গে সঙ্গে অন্তঃক্ষরা কাজ করে। তো বহিঃক্ষরা কাজ মানে কি? বহিঃক্ষরা কাজ মানে অগ্নাশয় থেকে বিভিন্ন রকমের উৎসেচক নিঃসৃত হয়। তো এই সমস্ত উৎসেচকগুলো বিভিন্ন রকমের খাদ্য পরিপাকে সাহায্য করে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড ইত্যাদি পরিপাকে সাহায্য করে। তো অগ্নাশয়ের এই যে বহিঃক্ষরা অংশ, তো বহিঃক্ষরা অংশ তৈরি করে বিভিন্ন অ্যাসিনার কোষ। কোন কোষ? বিভিন্ন অ্যাসিনার কোষ। এবং অগ্নাশয়ের মধ্যে এই অ্যাসিনার কোষগুলোর পরিমাণ কিন্তু 99%। আর অন্তঃক্ষরা যে অংশ আছে, তো সেই অন্তঃক্ষরা অংশকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এবং এই ল্যাঙ্গারহ্যান্সের পরিমাণ মাত্র 1%। ঠিক আছে? এবং এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে বিভিন্ন রকমের কোষ থাকে, যেমন আলফা কোষ থাকে, তার সঙ্গে সঙ্গে এখানে বিটা কোষ থাকে, এরকম বিভিন্ন রকমের কোষ থাকে, ডেল্টা কোষ থাকে ইত্যাদি বিভিন্ন রকমের কোষ থাকে। কিন্তু আমাদের মেনলি এই দুটো কোষ সম্পর্কে জানতে হবে, অর্থাৎ আলফা কোষ এবং তার সঙ্গে সঙ্গে বিটা কোষ। দেখো অগ্নাশয়ের বিটা কোষ থেকে একটা গুরুত্বপূর্ণ হরমোন খরিত হয়, এবং সেই হরমোনটার নাম হলো ইনসুলিন। তো কিভাবে মনে রাখবে? বিটা মানে বয়ের হ্রস্বই, মানে এই ক্ষেত্রে ইনসুলিন। আর আলফা কোষ থেকে যে হরমোন খরিত হয়, তো সেই হরমোনটার নাম হলো গ্লুকাগন।
এবার দেখো এই যে ইনসুলিন হরমোন আছে, এই ইনসুলিন হরমোনের অন্যতম প্রধান কাজ কি? ইনসুলিন হরমোন প্রধানত ব্লাড গ্লুকোজ লেভেলকে কমায়, এটা মাথায় রাখবে। ইনসুলিন হরমোন প্রধানত ব্লাড গ্লুকোজ লেভেলকে কমায়। আর গ্লুকাগন হরমোন কি কাজ করে? তো গ্লুকাগন হরমোন প্রধানত ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়ায়। তাহলে এক্ষেত্রে তোমার মনে প্রশ্ন জাগতে পারে, স্যার নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল কত? থেকে 120 mg পার 100 মিলিলিটার ব্লাড, অর্থাৎ 100 মিলিলিটার রক্তে নর্মাল যে শর্করা লেভেল সেটা হচ্ছে 80 থেকে 120 mg। কিন্তু যদি কোনোভাবে 180 mgর যদি বেশি হয়ে যায় তখনই তাকে আমরা বলবো ব্লাড সুগার, বা তখনই সেই রোগটাকে আমরা বলবো ডায়াবেটিস মেলিটাস। তাহলে এই ডায়াবেটিস মেলিটাস কেন হয়? এই ডায়াবেটিস মেলিটাস দেখো ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেলকে কমায়, তাহলে ডায়াবেটিস মেলিটাস সেই কারণের জন্যই হয় যদি কোনোভাবে ইনসুলিন হরমোনের পরিমাণ কমে যায়। কারণ ইনসুলিন তো ব্লাড গ্লুকোজ লেভেলকে কমায়, তাহলে ইনসুলিন হরমোনের পরিমাণ যদি কোনোভাবে কমে যায় তাহলে ব্লাড সুগার বেড়ে যাবে এবং সেই কারণের জন্যই ডায়াবেটিস মেলিটাস রোগ হবে। এখন এই যে ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ কমাচ্ছে এবং সেই জন্য ইনসুলিনের কিছু নাম আছে। যেমন ইনসুলিন যেহেতু ডায়াবেটিস রোগকে যেহেতু প্রতিরোধ করছে সেই জন্য এটাকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে। এটাকে কি বলে? অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এবং তার সঙ্গে সঙ্গে ইনসুলিন যেহেতু রক্তে গ্লুকোজের পরিমাণ কমাচ্ছে সেই জন্য ইনসুলিনকে আমরা হাইপোগ্লাইসেমিক হরমোন বলবো। তাহলে ইনসুলিনকে কি বলা হয়? হাইপোগ্লাইসেমিক হরমোন। সুতরাং এই জায়গাতে আমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে যে গ্লুকোজ লেভেল কেন কমবে এবং গ্লুকোজ লেভেল কেন বাড়বে? এগুলো প্রধানত আমাদের বিভিন্ন বিপাক ক্রিয়ার সাহায্যে নিয়ন্ত্রিত হয়। একটু ব্যাপারটা বলি, তাহলে তোমরা সহজেই ইনসুলিন এবং গ্লুকাগনের কাজ বুঝতে পারবে। দেখো আমাদের কোষের মধ্যে যে গ্লুকোজ ঢোকে তো সেই গ্লুকোজ প্রথমে ভেঙে যায় যে পদ্ধতিতে, তো তার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। সুতরাং এক্ষেত্রে প্রথম যে স্টেপ বলবো তো সেটাই হচ্ছে গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিস পদ্ধতিতে কি হয়? রক্তে শর্করার পরিমাণ তাহলে নিশ্চয়ই এক্ষেত্রে কমে যাবে, কারণ গ্লাইকোলাইসিস পদ্ধতি তো রক্তে গ্লুকোজকে ভেঙে দিচ্ছে। তাহলে গ্লুকোজ যদি ভেঙে যায় তাহলে গ্লুকোজের পরিমাণ কমছে। সুতরাং এক্ষেত্রে ইনসুলিন হরমোন তাহলে কি কাজ করবে? দেখো তাহলে ইনসুলিন, একদিকে আমি লিখছি ইনসুলিন, সুতরাং এখানে আছে ইনসুলিন, আর একদিকে আমি লিখছি গ্লুকাগন। তাহলে তোমরা বুঝতে পারবে ইনসুলিন এবং গ্লুকাগনের প্রকৃত কাজ কি। তাহলে দেখো এখানে আছে কি? এখানে আছে গ্লুকাগন, রাইট? তাহলে ইনসুলিন এবং গ্লুকাগন কীভাবে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে দেখো। সুতরাং ইনসুলিন গ্লাইকোলাইসিস পদ্ধতিকে ত্বরান্বিত করে, কিন্তু গ্লুকাগন তাহলে কি করছে? গ্লাইকোলাইসিস পদ্ধতিকে বাধা দেয়। ঠিক আছে, এরপরে দেখো আরও একটা প্রসেস আছে, সেটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস এক্ষেত্রে আমাদের যকৃৎ ও পেশিতে যে গ্লাইকোজেন যে সঞ্চিত থাকে তো সেই গ্লাইকোজেন এক্ষেত্রে ভেঙে যায়। কিসে ভাঙবে? গ্লুকোজে ভাঙবে। তাহলে গ্লাইকোজেন যদি গ্লুকোজে ভেঙে যায় তাহলে রক্তে শর্করার পরিমাণ বাড়বে। ঠিক আছে, সুতরাং ইনসুলিন হরমোন কি কাজ করবে? ইনসুলিন গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতিকে বাধা দেবে। আর গ্লুকাগন কি কাজ করবে? গ্লুকাগন এটাকে অ্যাক্টিভেট করবে, সক্রিয় করবে, কারণ গ্লাইকোজেন ভেঙে গিয়ে ব্লাড গ্লুকোজ বেড়ে যাবে। এরপরে দেখো এরপরে হচ্ছে গ্লাইকোজেনেসিস। তারপরে যে স্টেপ আছে তো সেটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। তো গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে কি হয়? গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে প্রধানত গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়, তার মানে এক্ষেত্রে গ্লুকোজের পরিমাণ কি হচ্ছে? কমছে। সুতরাং ইনসুলিন হরমোন এক্ষেত্রে এই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াকে কি করবে? অ্যাক্টিভেট করবে। আর গ্লুকাগন হরমোন ঠিক তার বিপরীত কাজ করবে, মানে এটাকে ইনঅ্যাক্টিভ করবে। এবং আরও একটা প্রসেস আছে, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস। নিওগ্লুকোজেনেসিস কাকে বলে? নিওগ্লুকোজেনেসিস মানে যখন কোনো নন কার্বোহাইড্রেট পদার্থ থেকে, সেটা প্রোটিন হতে পারে অথবা লিপিড হতে পারে, তো সেখান থেকে যখন গ্লুকোজ তৈরি হয় তাহলে নিওগ্লুকোজেনেসিস, তো তাকেই আমরা বলবো নিওগ্লুকোজেনেসিস। তাহলে দেখো এক্ষেত্রে নিশ্চয়ই ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে, কারণ নন কার্বোহাইড্রেট পদার্থ থেকে প্রধানত আমরা কি দেখছি? আমরা দেখছি যে গ্লুকোজ তৈরি হচ্ছে। তাহলে ইনসুলিন হরমোন এই পদ্ধতিকে বাধা দেবে, আর গ্লুকাগন কি করবে? গ্লুকাগন এই পদ্ধতিকে অ্যাক্টিভ করবে। এবং এইভাবেই ইনসুলিন এবং গ্লুকাগন প্রধানত রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। সুতরাং এই জায়গাতে তাহলে তোমাদেরকে একটা প্রশ্ন করি যে ডায়াবেটিস মেলিটাস রোগটা কেন হয়? একদম সঠিক বলেছি, ইনসুলিনের কম ক্ষরণের ফলে। সুতরাং ডায়াবেটিস ইনসিপিটাস কাকে বলে?
তুমি বলো, একদম সঠিক। অ্যান্টিডায়াবেটিক হরমোন যদি কম করিতে হয় তাহলে নেফ্রন দিয়ে প্রচুর পরিমাণে মূত্র দেহের বাইরে বেরিয়ে যায়, তো তাকেই আমরা বলবো ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস মানে শর্করাবিহীন বহুমূত্র, আর ডায়াবেটিস মেলিটাস মানে শর্করাযুক্ত বহুমূত্র। এর পরের দিন আমরা আলোচনা করব গোনাড সম্পর্কে, অর্থাৎ শুক্রাশয় এবং ডিম্বাশয় সম্পর্কে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে। থ্যাংক ইউ।